হ্যালো এভরিওয়ান, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অনলাইন স্টাডিজে আমি সবাইকে স্বাগত জানাই। আমরা সার্কিট থিওরি বেসিক্সের উপরে আজকে আরও একটা ক্লাস করব। মূলত সার্কিট থিওরির উপরে আমরা একটা ক্লাস অলরেডি করে ফেলেছি। তো সেই ক্লাসের কন্টিনিউশনেই আজকে আমি কমপ্লিট করব। আমি ওখানেই বলেছিলাম যে আমি সার্কিট থিওরির উপরে বেসিকের উপরে আরও একটা ক্লাস কন্টিনিউটি দেখাবো। তো যারা আমার প্রথম ক্লাসটি দেখেছে তাদেরকে তারা অবশ্যই আমার সেকেন্ড ক্লাসটি অবশ্যই তারা দেখবে এবং আশা করি একই রকমভাবে তারা সমান কনসেন্ট্রেশন করবে। তো মূলত এখানে আরও একটা বিষয় আমার বলে রাখা উচিত, আমরা যারা কম্পিটিটিভ স্টাডি করি সেক্ষেত্রে যে কোনো অবজেক্টিভ এমসিকিউ বই বা যেখান থেকে যে কোনো লেকচার যাই দেখি না কেন, একই সাথে আমাদের কিন্তু কোনো একটা ভালো বই নর্মালি আমাদের হাতের কাছে রাখা খুব ভীষণ রকম জরুরি। কারণ যে কোনো সাবজেক্টের বেসিক বা সেই সাবজেক্টের সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে গেলে অবশ্যই সাবজেক্টের উপর একটা ভালো বই কিন্তু আমাদের হাতের কাছে অবশ্যই রাখতে হয়। তো সেক্ষেত্রে এখানে আমরা সার্কিট থিওরির উপরে বাজারে প্রচুর ভালো বই অ্যাভেলেবেল আছে। তো মূলত সার্কিট থিওরির উপরে আমরা নর্মালি চক্রবর্তীর যে বইটা আমরা বিটেক বা ডিপ্লোমা লেভেলে আমরা যেটা পড়ে থাকি, মূলত এই বইটিই যথেষ্টই আমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য। কারণ বইটিতে প্রচুর উদাহরণ আছে যেগুলি জানলে বা যেগুলি প্র্যাকটিস করলে আশা করি আর খুব বেশি আর নতুন কোনো বই আমার দেখার দরকার পড়বে না। এছাড়াও নর্মালি আমরা জানি যে বিএল থেরেজা ভলিউম 1 বেসিক ইলেকট্রিক্যালের যে বইটা বাজারে চলে, সেখানেও কিন্তু সার্কিট থিওরি পার্ট অনেকটুখানি কভার করেছে। কিন্তু যদিও এটা বেসিক ইলেকট্রিক্যালের উপরে, প্রথাগত সার্কিট থিওরির উপর যদি ভালো বই বলা যায় তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব যে সার্কিট থিওরি নর্মালি বাই চক্রবর্তী। তো যে সমস্ত স্টুডেন্ট যারা বই কিনবে ভাবছে, যারা ভাবছে যে হাতে একটা ভালো বই অবশ্যই থাকলে খুব ভালো প্রিপারেশন হয়, তাদের জন্য এই বইটি যথেষ্ট। তো ঠিক আছে, এরপরে আমরা তাহলে দেখি আমরা কালকের যেখানে শেষ করেছিলাম, আমরা কালকে ক্লাসে যতটুখানি পড়েছিলাম আজকে আমি ঠিক তারপরের থেকে কিন্তু কন্টিনিউশনে কিন্তু দেখাবো। তো দেখতে থাকো। আমরা গতকাল ক্লাসে নর্মালি আমরা এই জায়গাগুলি দিয়ে আমি শেষ করেছিলাম যে নোড, জাংশন, ব্রাঞ্চ, লুপ অ্যান্ড মেশ। তো যে কোনো সার্কিটের আইডেন্টিফিকেশনের জন্য সার্কিটের অবশ্যই হাউ মেনি নাম্বার অফ নোডস, জাংশন, ব্রাঞ্চ, লুপ অ্যান্ড মেশ জানা কিন্তু ভীষণ রকম দরকার। এবং সেটি আমি আমার ক্লাসে গতদিন ক্লাসে আমি কিন্তু পরিষ্কার করে প্রত্যেকটাই জিনিস আলাদা আলাদা করে আমি বুঝিয়েছি। তো আজকে মূলত আমি একেবারে নতুন তথ্য, যে সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। তো নর্মালি সার্কিট থিওরিতে আমরা জানি যে ডিসি বেসিক্সের উপরে যদি কোশ্চেন কিছু থাকে তো মেজর কোশ্চেন আসে রেজিস্ট্যান্স পার্ট থেকে। সার্কিট এলিমেন্ট হিসাবে ইন্ডাক্টর, ক্যাপাসিটর অবশ্যই সেখান থেকেও কোশ্চেন পাওয়া যায়। কিন্তু যদি বেসিক সার্কিটের উপরে যদি কোনো কোশ্চেন হয় তো ম্যাক্সিমাম কোশ্চেন থাকে রেজিস্ট্যান্স কম্বিনেশনের উপরে, মূলত রেজিস্ট্যান্স সার্কিট। তো আমার এখানে সিরিজ প্যারালাল কম্বিনেশন রেজিস্ট্যান্স সেইটি আগে খুব ভালো করে জানা উচিত। তো আমি প্রথমেই তাহলে দেখাই যে সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বলতে মূলত আমরা কি বুঝি। তো এখানে যখন কোনো একটা সার্কিটে একাধিক রেজিস্ট্যান্স পরপর ঠিক একই রকমভাবে সিরিজ ওয়েতে কানেকশন থাকে, সেই কানেকশন সেই কানেকশনের যে পদ্ধতি তাকে আমরা বলি যে সিরিজ কানেকশন অফ রেজিস্ট্যান্স। মূলত এখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, তো ছবিতে দেখা যাচ্ছে যে তিনখানি রেজিস্ট্যান্স R1, R2 এবং R3 পরস্পর একে অপরের সঙ্গে সিরিজ ওয়েতে নর্মালি কানেক্ট করা হয়েছে। তো এই কম্বিনেশন অফ কানেকশনটাকে আমরা নর্মালি সার্কিটের সিরিজ কানেকশন অফ রেজিস্ট্যান্স নর্মালি বলে থাকি। তো এক্ষেত্রে আমার দেখতে হয় যে যদি আমি এই ওভারঅল সিরিজ কম্বিনেশনে আমি যদি ভি ভোল্টেজ নর্মালি লাগাই, ভি ভোল্টেজ যদি লাগাই তাহলে ওভারঅল এই ভি ভোল্টেজ তিনটি রেজিস্টারের মধ্যেই কিন্তু এর ড্রপ হবে অ্যাজ পার দ্য ওহমস ল। তো এখানে আমি দেখিয়েছি যে সাপ্লাই ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। মূলত V1 দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স ড্রপ বাই দ্য R1,
V2 is the resistance drop for the R2 and V3 is the resistance drop for the R3. তো ঠিক ওহমস ল ইউজ করে আমি যদি ওই তিনটে ড্রপ আলাদা করে দেখাই, তার মানে IR1 প্লাস IR2 প্লাস IR3, তো ওভারঅল আমি এই তিনটে থেকে সিম্পলি যদি আমি আই কমন নেই, তো সিম্পলি আই যদি কমন নেই তার মানে R1 প্লাস R2 প্লাস R3 তো সাইমালটেনিয়াসলি এই তিনটে রেজিস্ট্যান্সকে একত্রে আমি লিখতে পারি সিম্পলি আর। তো সিম্পলি দ্যাট ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, যেটা এখানে আমি উল্লেখ করে দেখিয়েছি, দ্যাট ইজ দ্য ভি ইকুয়াল টু আই আর। তো এখানে এই আর ইজ নাথিং বাট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সিরিজ সার্কিট। তো মূলত আর ইজ নর্মালি কল্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সিরিজ সার্কিট, সিরিজ কম্বিনেশন। তো মূলত সিরিজ সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করা, এটাই আমার মেন উদ্দেশ্য। তো এখানে আমার যে কোনো সিরিজ সার্কিটে যদি 3, 4, 5 যত সংখ্যক রেজিস্ট্যান্স থাকুক না কেন, তাদের মূলত যোগফল বা সমষ্টিই হলো আমার ইকুইভ্যালেন্ট সিরিজ রেজিস্ট্যান্স মূলত। এবং আমরা জানি যে সাধারণত রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল হিসাবে আমরা যেটা জানি সেটাকে বলা হয় মূলত কন্ডাক্টেন্স। তো এখানে আমি দেখিয়েছি যে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর হয় তাহলে 1/G, মূলত জি দিয়ে নর্মালি কন্ডাক্টেন্স এক্সপ্রেস করা হয়, দ্যাট ইজ দ্য কন্ডাক্টেন্স। তো কন্ডাক্টেন্স ইজ আলাদা করে আমি লিখতে পারি যে ইন্ডিভিজুয়াল সিরিজ রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল, দ্যাট ইজ দ্য 1/G1 প্লাস 1/G2 প্লাস 1/G3। তো মূলত সিরিজ রেজিস্ট্যান্স যে কোনো একটা সার্কিটে থাকলে তার যে বৈশিষ্ট্য বা গুণাবলী সার্কিটের মধ্যে নর্মালি আমরা দেখতে পাই, সেগুলি যদি আমি পরপর এক একটি করে যদি বলতে থাকি, আমাদের এই জিনিসগুলো জানা ভীষণ রকম জরুরি যে কোনো একটা সার্কিটে যদি পরপর সিরিজ রেজিস্ট্যান্স থাকে, তাহলে তার সার্কিটের যে বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথমেই আমি বলতে পারি যে এক, সেম কারেন্ট ফ্লো থ্রু অল দ্য পার্টস দ্য সার্কিট। তার মানে এই সার্কিটের প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু কারেন্ট যে ফ্লো হবে তার ভ্যালু কিন্তু একটাই হবে। তার মানে এখানে যদি আমার মেন কারেন্ট যদি আই হয়, তো প্রত্যেকটা রেজিস্ট্যান্স কিন্তু ওই একই পরিমাণ কারেন্ট কিন্তু ওই রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু ফ্লো হবে। তো সেম কারেন্ট ফ্লো থ্রু অল দ্য পার্ট অফ সার্কিট। নাম্বার টু, দ্য ডিফারেন্ট রেজিস্টার হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল ভোল্টেজ ড্রপ। একদম ঠিক, প্রত্যেকটা রেজিস্ট্যান্স তার যে রেজিস্ট্যান্স ভ্যালু তার উপরে ডিপেন্ড করে কারেন্টের সাথে মাল্টিপ্লিকেশন হয়ে নর্মালি আমরা প্রত্যেকটা রেজিস্ট্যান্স হ্যাজ এ ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল ভোল্টেজ ড্রপ। তো এক্ষেত্রে IR2 অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য IR3। নাম্বার থ্রি, তাহলে বলা যায় যে ভোল্টেজ ড্রপ আর অ্যাডিটিভ। একদম ঠিক, এখানে যে সাপ্লাই ভোল্টেজ ইজ ইকুয়াল টু, মানে এখানে আমি যদি লিখি সাপ্লাই ভোল্টেজ যদি ভি হয় তার মানে ভোল্টেজ ড্রপ প্রত্যেকটার জন্য হবে অ্যাডিটিভ, তার মানে সিম্পলি ভি ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। তো এখানে একটা প্লটে দেখানো হয়েছে যে কিভাবে আমার প্রত্যেকটা ভোল্টেজ ইন্ডিভিজুয়ালি ড্রপ হচ্ছে, সেটা আমি এখানে একটা প্লটে নর্মালি দেখিয়েছি। নাম্বার ফোরে আমি বলতে পারি যে অ্যাপ্লাইড ভোল্টেজ ইকুয়ালস দ্য সাম অফ ডিফারেন্ট ভোল্টেজ ড্রপ। তো এটাই বলা হয়েছে। অ্যান্ড দ্য ফাইনালি ফাইভ, রেজিস্ট্যান্স আর অ্যাডিটিভ অ্যান্ড দ্য পাওয়ার আর অ্যাডিটিভ। তো এখানে নর্মালি আমরা যে সাপ্লাই ভোল্টেজ যে অ্যামাউন্ট অফ পাওয়ার নর্মালি এখান থেকে সেন্ড করে, সেক্ষেত্রে আমরা যদি আই ইন্টু ভি ফর্মুলা লাগিয়ে সেন্ডিং ভোল্টেজ পাওয়ার যদি আমি বার করি, তো ঠিক একই অ্যামাউন্ট অফ পাওয়ার এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্স তাদের যে ইন্ডিভিজুয়াল পাওয়ার ড্রপ থাকবে, মানে মূলত আই স্কোয়ার আর দিয়ে নর্মালি যদি আমি বের করি, তো ডেফিনেটলি আই স্কোয়ার R1 প্লাস আই স্কোয়ার R2 প্লাস আই স্কোয়ার R3, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য সেন্ডিং ভোল্টেজ পাওয়ার। তো অবশ্যই দ্য পাওয়ারস আর অ্যাডিটিভ অ্যান্ড দ্যাট ইজ দ্য সেন্ডিং ভোল্টেজ পাওয়ার ইজ ইকুয়াল টু দ্য ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স কনজিউম পাওয়ার সামেশন ইজ ইকুয়াল টু সেম। তো এই
বৈশিষ্ট্য বা প্রপার্টিগুলি নর্মালি আমার একটা সিরিজ কম্বিনেশন রেজিস্ট্যান্সে নর্মালি ফলো আপ হয়। তো এগুলি মূলত আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে যে আমি যখন একটা সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স সার্কিট বানাতে চলেছি তখন তার বিশেষ গুণাবলীগুলি। তো এখানে আরও একটা খুব ইম্পর্টেন্ট নর্মালি রুলস আমাদের জানতে হয়, সেটা হচ্ছে কি ভোল্টেজ ডিভিশন রুল। মূলত আমরা জানি যে সিরিজ সার্কিটে এখানে যে ভোল্টেজ নর্মালি আমি অ্যাপ্লাই করছি এবং তার দরুন এখানে যে কারেন্ট আই নর্মালি ফ্লো হবে এবং প্রত্যেকটা আয়ের ভ্যালু প্রত্যেকটা রেজিস্ট্যান্সের জন্য সেম হবে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের জন্য আয়ের জন্য যে সেম হবে এবং তার জন্য যে ভোল্টেজ ড্রপ মূলত আমরা পাবো যে V1 দ্যাট ইজ ইকুয়াল টু IR1 আর V2 ইকুয়াল টু IR2। তো এক্ষেত্রে আমরা যদি কোনো একটা কোশ্চেনে বলা হয়ে থাকে যে ফর এ সিরিজ কম্বিনেশন সার্কিট হোয়াট ইজ দ্য ভোল্টেজ ড্রপ ফর দ্য R1 রেজিস্টার, R1 রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত। তো এখানে আমি যদি আমার সার্কিটের কারেন্ট আই ভ্যালু দেওয়া থাকে তাহলে কিন্তু আমি খুব ইজিলি আই ইন্টু R1 দিয়ে আমি কিন্তু V1 এর ভ্যালু বের করে নিতে পারবো। কিন্তু সার্কিটে যদি আয়ের ভ্যালু না দেওয়া থাকে তখন কিন্তু আমি ভোল্টেজ ডিভিশন রুল নর্মালি সার্কিট থিওরি সিরিজ কম্বিনেশনে যেটা ব্যবহার হয়ে থাকে সেইটি ব্যবহার করে আমি কিন্তু খুব সহজেই যে কোনো সিরিজ সার্কিটের কোনো একটা রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে সেটা কিন্তু আমি বের করতে পারি। তো রুলস নর্মালি এখানে যদি দেখা হয় দ্যাট ইজ ফর এ that circuit V1 that is the voltage drop across the resistance R1 that is equal to V into R1 by R1 plus R2। তো মূলত এর প্রমাণ আমার দরকার নেই, কিন্তু আমার এই ফর্মুলা বা লজিক এটাই আমার ইম্পর্টেন্ট। যখনই আমার কোনো একটা রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বার করতে দেওয়া হবে ফর এ সিরিজ রেজিস্ট্যান্স সার্কিট, সেক্ষেত্রে আমার প্রথমত সোর্স ভোল্টেজ, তার সঙ্গে আমি লাগাবো কি যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমার ভোল্টেজ ড্রপ বার করতে হবে সেইটি ডিভিশন অফ মূলত R1 প্লাস R2, বা আমি বলতে পারি দ্যাট ইজ দ্য আর ইকুইভ্যালেন্ট। তো যদি এখানে দুটোর পরিবর্তে যদি তিনটে রেজিস্ট্যান্স থাকতো তো ঠিক একই রকমভাবে আমি ঠিক সেম ফর্মুলাই লাগাতাম। দ্যাট ইজ সাপোজ আমি এখানে তিনটে রেজিস্ট্যান্সের জন্য আমি V3 কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ যদি আমি বার করতে চাই তাহলে আমি কিন্তু লাগাবো V3 ইকুয়াল টু R3 ডিভিশন অফ আর ইকুইভ্যালেন্ট অথবা R1 প্লাস R2 প্লাস আর থ্রি। তো এই ফর্মুলা কিন্তু আমার ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন অফ এ সিরিজ কম্বিনেশন সার্কিটে কিন্তু আমার জেনারেলি ব্যবহার করা হয়ে থাকে এবং এটিকে বলা হয় যে ভোল্টেজ ডিভিশন রুল অফ এ সিরিজ রেজিস্ট্যান্স সার্কিট। তো এখানে ঠিক একই রকমভাবে আমি দ্বিতীয় নাম্বার যে রেজিস্টারটা ব্যবহার করা হয়েছে আমি আরও একটা দেখিয়েছি যে V2 ইকুয়াল টু দ্য সোর্স ভোল্টেজ ইন্টু দ্য রেজিস্ট্যান্স অ্যাক্রস দ্যাট ভোল্টেজ রেজিস্ট্যান্স অফ দ্যাট রেজিস্টার ডিভিশন অফ সাম অফ রেজিস্ট্যান্স অর দ্য আর ইকুইভ্যালেন্ট। তো এই ফর্মুলাটি কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এটা আমার সিরিজ কম্বিনেশন রেজিস্ট্যান্সের জন্য কিন্তু এই ফর্মুলাটা নর্মালি আমার প্রচুর ম্যাথামেটিক্সে এটি ব্যবহার হবে, কোনোভাবেই কিন্তু এই ফর্মুলা ভুললে বা গুলিয়ে ফেললে আমার চলবে না। এরপরে আমরা সিরিজ রেজিস্ট্যান্স যদি আমার ক্লিয়ার হয় তাহলে এরপরে যেটি আমরা দেখব সেটা হলো প্যারালাল রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স নর্মালি সিরিজ কম্বিনেশনের সাথে সাথে আমার প্যারালালিও কানেকশান হতে পারে। প্যারালাল কম্বিনেশন বলতে মূলত আমরা যেটা বুঝি যখন কোনো একটা পার্টিকুলার দুটো নোড পয়েন্টে সাপোজ এ এবং বি, এই পার্টিকুলার দুটি নোড পয়েন্টের অ্যাক্রসে যখন মাল্টিপল রেজিস্ট্যান্স পরস্পরের সঙ্গে যুক্ত করা হয়, এক্ষেত্রে আমি দেখিয়েছি যে এখানে রেজিস্ট্যান্স R1, রেজিস্ট্যান্স R2 এবং রেজিস্ট্যান্স R3 এরা প্রত্যেকেই এই দুটো পার্টিকুলার নোড পয়েন্টের সঙ্গেই যুক্ত হয়েছে। তো এই যে রেজিস্ট্যান্সের যে কানেকশন কম্বিনেশন এটিকে নর্মালি আমরা বলতে পারি প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। তো
এক্ষেত্রে আমরা সাধারণত যে কারেন্ট বা সোর্স কারেন্ট যেটি মূলত ভোল্টেজ সোর্স থেকে নর্মালি সাধারণত সার্কিটের মধ্যে প্রবেশ করছে, সেক্ষেত্রে সোর্স কারেন্টটা এই পয়েন্টে এসে এটি তিনটে পার্টে নর্মালি মূলত ডিভিশন হয়, দ্যাট ইজ দ্য I1, I2 অ্যান্ড I3। সেক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই এখানে লিখতে পারি যে সোর্স কারেন্ট বা সার্কিটের সিরিজ মানে সার্কিট কারেন্ট দ্যাট ইজ ইকুয়াল টু I, that is the sum of individual branch current, that is the I1 plus I2 plus I3। so this is the very important যেটা কোনোভাবেই কিন্তু সিরিজ সার্কিটের মতন নয়। সিরিজ সার্কিটে আমার কোনোভাবেই কারেন্টকে আলাদা করে ডিভিশন করা হয়নি, একটাই কারেন্ট পুরো সার্কিটের মধ্যে গিয়েছিল, কিন্তু আমার যখন প্যারালাল সার্কিট কম্বিনেশন করা হয়েছে এক্ষেত্রে কিন্তু কারেন্ট যেটি সার্কিট বা মূল সোর্স কারেন্ট সেটি কিন্তু তিনটে পার্টে ডিভিশন হয়েছে। তো সেই হিসাবে আমি খুব সহজেই লিখতে পারি, যেহেতু আমার এই ভোল্টেজ ভি যেহেতু এই নোড পয়েন্টের অ্যাক্রসে লাগানো হয়েছে, তার মানে আমার এই জায়গাটার কিন্তু ভোল্টেজ হবে মূলত সোর্স ভোল্টেজেই থাকবে। মানে আমার এই জায়গাটার ভোল্টেজ যেটি আমি সোর্স ভোল্টেজ লাগিয়েছিলাম সেই সেম ভোল্টেজেই থাকবে। তাহলে আমি I1 এর ভ্যালু খুব সহজে বলতে পারি যে V/R1 প্লাস V/R2 প্লাস V/R3। তো মূলত এখান থেকে যদি আমি ভি কমন নেই তাহলে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 আমি কিন্তু এখান থেকে লিখতে পারি। তো মূলত এই জিনিসটিকে একসাথে আমি লিখতেই পারি যে ভি বাই আর ইকুইভ্যালেন্ট। তো এখানে আর ইকুইভ্যালেন্ট বলতে সাধারণত আমরা যেটা বুঝি যে এই তিনটে নর্মালি রেজিস্ট্যান্স যেটি প্যারালাল লাগানো হয়েছে তার ইকুইভ্যালেন্ট অফ রেজিস্ট্যান্স সেটিকেই আমরা বলে থাকি। সেক্ষেত্রে আমার আর ইকুইভ্যালেন্টের ভ্যালু হবে নর্মালি আর ইকুইভ্যালেন্ট বলতে মূলত সাধারণত আমরা যা বুঝি যে এই তিনটে যে এখানে যে তিনটে যে রেজিস্ট্যান্সের প্যারালাল আমার দেখানো হয়েছে তার সাম অফ। তো সেক্ষেত্রে R1 প্লাস R1 R2 R3 বাই R1 প্লাস R2 প্লাস R3, this is the equivalent resistance for that parallel circuit। যদি সার্কিটে আমার দুটো রেজিস্ট্যান্স ইউজ হতো তাহলেও কিন্তু আমি একই রকমভাবে এই লজিকেই লাগাতাম, এক্ষেত্রে R3 ক্যান্সেল হয়ে যেত, সেক্ষেত্রে আমার অনলি দুটো রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতাম। তো ঠিক একই রকম আমার প্যারালাল সার্কিটেও কিছু নির্দিষ্ট সার্কিটের মানে বৈশিষ্ট্য বা গুণাবলী থাকে যেগুলি আমার এখানে জেনে নিতে হয়। যে নাম্বার ওয়ানে আমি বলতে পারি যে সেম ভোল্টেজ অ্যাক্টস অ্যাক্রস অল দ্য পার্টস অফ দ্য সার্কিট। তো অবশ্যই এখানে প্রত্যেকটা পার্ট অফ সার্কিটের প্রত্যেকটা ব্রাঞ্চ অফ সার্কিটে কিন্তু একটাই ভোল্টেজ দ্যাট ইজ দ্য সোর্স ভোল্টেজেই কিন্তু অ্যাপ্লাই হবে, দ্যাট ইজ দ্য ভি। নাম্বার টু, ডিফারেন্ট রেজিস্টার হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল কারেন্ট, একদম তাই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কারেন্ট কিন্তু এখানে পাস হবে। ইনস্টেড যদি কোনো রেজিস্ট্যান্সের ভ্যালু দুটো রেজিস্ট্যান্স না ইকুয়াল হয়, যদি কোনোভাবে R1 ইজ ইকুয়াল টু R2 হয়, তখনই একমাত্র কারেন্টেও ভ্যালু কিন্তু সেম হবে, দেন I1 ইকুয়াল টু I2 হবে। আদারওয়াইজ কিন্তু কোনোভাবে যদি R1 নট ইকুয়াল টু R2 হয় তাহলে কোনোভাবেই I1 নট ইকুয়াল টু I2ই হবে। 3 branch current are additive, আমি বলেছি অলরেডি। কন্ডাক্টেন্স আর অলসো অ্যাডিটিভ অ্যান্ড দ্য পাওয়ার আর অ্যাডিটিভস। ঠিক একই রকমভাবে সিরিজ প্যারামিটার সার্কিটের মতো আমি কিন্তু লিখতে পারি যে সাধারণত যা পাওয়ার নর্মালি দ্য পাওয়ার ইজ অলসো দ্য অ্যাডিটিভ। তো এরপরে আমরা যেমন সিরিজ সার্কিটে আমরা মূলত শিখেছিলাম যে কারেন্ট ভোল্টেজ ডিভিশন রুল, এখানে কিন্তু আমরা আরও একটা রুল শিখব, সেখানে হলো কারেন্ট ডিভিশন রুল। কারণ আমরা দেখেছি যে প্যারালাল সার্কিটে মূলত কারেন্টটাই দুটো ইন্ডিভিজুয়াল পাতে ডিভিশন হয়ে যায়, সেক্ষেত্রে আমার কারেন্ট ডিভিশন রুল আমার প্যারালাল সার্কিটের জন্য অ্যাপ্লিকেবল। তো যে কোনো প্যারালাল সার্কিটের ব্রাঞ্চ কারেন্ট বলতে আমরা সাধারণত যদি দেখি যে I1 equal to the source current into R1 by R2 minus R1 minus R2, আমরা নর্মালি এটা দিয়েও ব্যাখ্যা করতে পারি, অথবা আমি এখানে লিখতে পারি যে দ্যাট ইজ দ্য
I ইন্টু G1 বাই G1 প্লাস G2। একই সাথে আমরা যদি কন্ডাক্টেন্স দিয়ে যদি ব্যাখ্যা করি তাহলে আমরা লিখতে পারি I ইন্টু G1 বাই G1 প্লাস G2। একই সাথে এখানে আরও একটা খুব বহুল প্রচলিত আমি লিখতে পারি ফর্মুলা, দ্যাট ইজ দ্য I ইন্টু, যেহেতু আমার ব্রাঞ্চ কারেন্ট I1টি বের করার দরকার হবে, তো সেক্ষেত্রে আমি লিখতে পারি R2 বাই R1 প্লাস R2। তো এটিও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে নর্মালি, এইটিও। তো এখানে এই তিনটের মধ্যে যে কোনো একটি অ্যাপ্লাই করলেই তোমার যে কোনো ব্রাঞ্চ কারেন্ট তুমি কিন্তু বের করে দিতে পারবে। ঠিক একই রকমভাবে যদি আমি ব্রাঞ্চ কারেন্ট I2 বের করতে চাই তাহলে আমি লিখতে পারি এইগুলি অবশ্যই সাথে সাথে আমি লিখতে পারি যে I ইন্টু R1 বাই R1 প্লাস R2, R1 প্লাস R2। তো মূলত এটি আমার কারেন্ট ডিভিশন রুল, যেটি আমার সার্কিট নর্মালি যখন ব্রাঞ্চ কারেন্ট আমার কোনো একটি বার করতে হয় প্যারালাল সার্কিটের ক্ষেত্রে, আমি নর্মালি এই সূত্র বা এই যে রুলস নর্মালি আমরা ব্যবহার করে থাকি। যখন সার্কিটে মোর দ্যান টু রেজিস্ট্যান্স পরস্পরের সঙ্গে প্যারালালি কানেক্ট করা হয়ে থাকে, তখন কিন্তু আমরা ঠিক একই রকমভাবে আমরা ব্রাঞ্চ কারেন্ট রুল বা কারেন্ট ডিভিশন রুল আমরা কিন্তু লাগাবো। এক্ষেত্রে এখানে আমি দ্বিতীয় সার্কিটে দেখিয়েছি যে এখানে আমার তিনটে নর্মালি রেজিস্ট্যান্স পরস্পরের সঙ্গে প্যারালাল কানেকশন করা হয়েছে। তো সেক্ষেত্রে যদি আমি ব্রাঞ্চ কারেন্ট I1 বার করতে চাই তাহলে আমি যেটি নেব যে সোর্স কারেন্ট I ইন্টু দ্য মাল্টিপ্লিকেশান অফ টু অপোজিট রেজিস্ট্যান্স। তার মানে আমি যদি I1 এর ভ্যালু বের করতে চাই তাহলে আমি এই দুটো রেজিস্ট্যান্সের সাধারণত মাল্টিপ্লিকেশান নেব, ডিভিশন অফ প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মানে দুটি রেজিস্ট্যান্সের অপোজিট পেয়ারের মাল্টিপ্লিকেশান। তার মানে R1 ইন্টু R2 প্লাস R2 ইন্টু R3 প্লাস R3 ইন্টু R1। তো ঠিক একই সূত্র বা একই লজিক লাগিয়ে আমি কিন্তু I2 এর ভ্যালু বের করে আনতে পারবো, I3 এরও ভ্যালু বের করে আনতে পারবো। তো এক্ষেত্রে আমার এই রুলগুলি জানা ভীষণ রকম দরকার, এই জন্যে যে যখন আমি এই সমস্ত সার্কিট থেকে আমি যখন MCQ এর প্রবলেম সলভ করব, আমার এই প্রত্যেকটা রুলস কিন্তু ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। খুব সহজে মানে খুব ইমিডিয়েট যদি কারেন্ট কোনো একটা ব্রাঞ্চ কারেন্টের বের করতে হয় তাহলে কিন্তু আমি এখান থেকে খুব সহজেই এই সূত্র বা এই লজিক লাগিয়ে কিন্তু বের করে আনতে পারবো। আচ্ছা, সার্কিট থিওরিতে যে আরও একটা রুলস চলে সেটাকে বলা হয় যে স্টার ডেল্টা ট্রান্সফরমেশন। আমরা যখন ডিফারেন্ট রেজিস্ট্যান্সের কানেকশন কম্বিনেশন নিয়ে আমরা যখন প্রবলেম সলভ করব, তো সেখানে আমরা দেখব যে রেজিস্ট্যান্স কোনো একটা সার্কিটে ডিফারেন্ট ওয়েতে নর্মালি কানেক্টেড থাকে। সবসময় যে সিরিজে থাকবে, অলওয়েজ যে প্যারালালে থাকবে, এটা কিন্তু কখনোই বলা যাবে না। আমরা দেখব যে মাল্টিপল স্টাইলে কিন্তু সার্কিটের রেজিস্ট্যান্স পরস্পরের সঙ্গে কানেকশন করা থাকে। তো তার মধ্যে দুটি খুব কমন কানেকশন, সেটি হলো স্টার টাইপ। মূলত দিস ইজ দ্য স্টার টাইপ অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ডেল্টা টাইপ। তো এক্ষেত্রে আমার সার্কিট থিওরির রুলে আমি কিছু ফর্মুলা বা কিছু লজিক লাগিয়ে খুব সহজেই যখনই একটা ডেল্টা টাইপের ধরো আমার সিরিজ কানেকশন ছিল, সেটাকে কিন্তু আমি ইজিলি স্টার ইকুইভ্যালেন্টে কনভার্ট করে নিতে পারি। তো প্রথমত ডেল্টা বলতে কি বোঝা যাচ্ছে, যে যখন তিনটে রেজিস্ট্যান্স পরস্পরের সঙ্গে ঠিক এই ফরম্যাটে পরস্পরের সঙ্গে ডেল্টা ওয়েতে পরস্পরের সঙ্গে কানেকশন থাকে, সেটাকেই আমরা বলি যে ডেল্টা কানেকশন অফ এ সিরিজ অফ এ রেজিস্ট্যান্স। আর যখন একটা স্টারের ওয়েতে পরস্পর রেজিস্ট্যান্সগুলো পরস্পরের সঙ্গে কানেক্টেড থাকে, তখন তাকে আমরা বলি যে স্টার কানেকশন অফ দ্য রেজিস্টার। তো আমরা কিছু ফর্মুলা বা সূত্র লাগিয়ে এই ডেল্টা কানেকশনটাকে স্টার কানেকশন ইকুইভ্যালেন্টে কনভার্ট করে নিতে পারি। আবার কখনো কখনো যদি স্টার থাকে তাকে আমরা আবার ডেল্টাতে কনভার্ট করে নিতে পারি। তো আমরা এখানে দেখছি যে যদি এটা একটা এটা একটা ডেল্টা টাইপের রেজিস্টারের কম্বিনেশন আছে, তো এখানে আমি যদি এর ইকুইভ্যালেন্ট যদি আমি স্টার ড্র করি,
নর্মালি ইকুইভ্যালেন্ট যদি আমি স্টার ড্র করে আনি, তো আমরা এখানে তিনটে রেজিস্ট্যান্স আলাদা করে পাচ্ছি, যেটা আমি এখানে দেখিয়েছি। তার মানে কি, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে R1, মূলত এইটি। এর ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স, দ্যাট ইজ দ্য R2, যেটা ওখানে দেখানো হয়েছে, অ্যান্ড ফাইনালি দ্য R3। মূলত তিনটে রেজিস্ট্যান্স আলাদা করে দেখানো হয়েছে। তো আমার যদি R1 এর ভ্যালু যদি আমাকে বের করে আনতে হয়, তো আমরা যে ফর্মুলা বা যে লজিকটি লাগাবো, মূলত এখানে দেখব যে R1 ইজ ইকুয়াল টু R12 ইন্টু R31 ডিভিশন অফ R12 প্লাস R23 প্লাস R31। তো এটি আমাদের মনে রাখবো কিভাবে? মূলত ফর্মুলাটি সিম্পলি মুখস্থ করলে কিন্তু কোনোভাবে মনে রাখা সম্ভব নয়। যদি এটাকে মনে রাখতে হয়, তাহলে আমার দেখতে হবে যে এখানে যে ডেল্টার অ্যাক্রসে আমি যে রেজিস্ট্যান্সটা আমি বের করে আনছি, সেটি কোন নোড পয়েন্টের সঙ্গে মূলত লেগে আছে। তো এখানে আমি 1 নম্বর নোড পয়েন্টের সঙ্গে আমার দুটো রেজিস্ট্যান্স পরস্পরের সঙ্গে লেগে আছে। এখানে একটা তো R31 আর একটা R12। তো আমি যখন এখানে ফর্মুলাতে আমি লাগাবো, তখন আমি কিন্তু ওই দুটো রেজিস্ট্যান্সকেই মাল্টিপ্লিকেশন আকারে ফাইনালি আমি দেব। বাকি রেস্ট অফ রেজিস্ট্যান্সের জাস্ট সামেশন বা যোগফল। তো ঠিক একই লজিক লাগিয়ে যদি আমি R2 রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট বার করি, R2 যেটি মূলত এখানে লাগানো হয়েছে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু R2। তো আমার R2 নর্মালি নোড 2 পয়েন্টের সঙ্গে কানেক্টেড। তো নোড 2 পয়েন্টে নর্মালি আমার ডেল্টায় আমার দুটো রেজিস্ট্যান্স নর্মালি একসাথে কানেক্টেড করা আছে, একটা তো R12 আর একটা R23। তো আমি যখন R2 বের করব, তখন আমি নিউমিনেটারে নর্মালি যে দুটো রেজিস্ট্যান্সের মাল্টিপ্লিকেশান লাগাবো, মূলত ওই দুটো রেজিস্ট্যান্সকেই আমি মাল্টিপ্লিকেশানে দেব। একটা তো দেব R12 দিস ভ্যালু, আর একটা দেব R23 বেসিক্যালি দিস ভ্যালু, আর রেস্ট অফ রেজিস্ট্যান্স নর্মালি দ্য সাম অফ দ্য রেস্ট অফ রেজিস্ট্যান্স। তো আমি সিম্পলি এই লজিক লাগিয়ে আমি খুব সহজেই একটা ডেল্টা টাইপের নর্মালি রেজিস্ট্যান্স কানেকশানকে খুব সহজেই আমি তার ইকুইভ্যালেন্ট স্টারেতে কনভার্ট করে নিতে পারি। তো সেম রুল, আমি যদি কোনো একটা সার্কিটে স্টার থাকে, সার্কিটটি যদি স্টার টাইপ কানেকশান হয়, তাকে আমি কিভাবে ডেল্টাতে কনভার্ট করব, মানে স্টার টু ডেল্টা কনভার্সন। প্রথমটি ছিল আমার ডেল্টা টু স্টার কনভার্সন, এখন আমি দেখাবো যে স্টার টু ডেল্টা কনভার্সন। তো এখানে আমরা দেখিয়েছি কি, যে একটা যদি আমি এখানে আরেকটা ছবিটি এঁকে নেই, ধরে নিলাম যে এটা একটা স্টার কানেকশন ছিল। আমি যদি এখানে আলাদা করে যদি ডেল্টা আমাকে ড্র করতে হয়, তার মানে আমাকে এই ডেল্টা এখানে ড্র করতে গেলে আমাকে এখানে তিনটে রেজিস্ট্যান্স এখানে আনতে হবে। তো একটা তো এই রেজিস্ট্যান্সটা, দ্যাট ইজ দ্য নোড পয়েন্ট 3 অ্যান্ড 1 এর সঙ্গে কানেক্টেড, তো আমি এর নাম দিলাম R31। যেহেতু এটা এই রেজিস্ট্যান্সটা আমার 1 এবং 2 নোড পয়েন্টের সঙ্গে কানেক্টেড, তাহলে আমি এর নাম দেব R12, আর এটির আমি নাম দিলাম R23। তো আমার যদি R12 বের করে আনতে হয়, তাহলে আমি দেখব কি, নর্মাল ফর্মুলা যেটি ব্যবহার করা হয়েছে সেটা হলো কি, যে R12 প্লাস R23 প্লাস R31, মানে কি, যে কোনো দুটো অপোজিট রেজিস্ট্যান্সের মাল্টিপ্লিকেশানের সাম অফ ডিভিশন অফ এই রেজিস্ট্যান্সের অপোজিটে কোন রেজিস্ট্যান্স স্টারে নর্মালি আছে। তো সেটিকেই আমাকে আমার ডিনোমিনেটর পোর্শনে বসালেই আমার কিন্তু তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে। তো এক্ষেত্রে আমার R12 অপোজিট রেজিস্ট্যান্স ছিল R3, তাহলে আমি এখানে কিন্তু R3 নেব। তো ঠিক একই রকম লজিক লাগিয়ে আমি যদি R23 এর ভ্যালু যদি আমি বের করতে চাই, তো প্রথম ক্ষেত্রে আমার প্রত্যেকটা দুটো রেজিস্ট্যান্সের অপোজিট যে কোনো রেজিস্ট্যান্সের মাল্টিপ্লিকেশনের সাম আপ নিলাম আমি, যেটা প্রত্যেকটার জন্য কমন। এরপরে এই রেজিস্ট্যান্সের অপোজিট নর্মালি রেজিস্ট্যান্স যেটা আমার স্টার ফরম্যাটে আছে, সেটা হচ্ছে R1। তো আমি এর ডিনোমিনেটর পোর্শনে আমি অবশ্যই বসাবো R1। তো
এটারই খুব সিম্পলিফিকেশন ফর্মে আমার এটারকেই করা হয়েছে যে R1 প্লাস R2 প্লাস R1 R2। তো নর্মালি এটি আমার না মনে রাখলেও চলবে। এই লজিকটি দিয়েই কিন্তু আমি খুব সহজেই একটা স্টার টাইপ কানেকশনকে কিন্তু ডেল্টাতে খুব সহজেই কনভার্ট করে নিতে পারি। তো সার্কিট থিওরির প্রবলেমে নর্মালি আমার এই ধরনের কানেকশন নর্মালি আমাদের প্রচুর আসতে থাকে। আমরা যখন সার্কিট মিনিমাইজেশন নিয়ে আমরা শিখব, যে বিভিন্ন টাইপ সার্কিটকে আমরা যখন মিনিমাইজ করে আলটিমেট ওর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে নেব, বা আমরা সার্কিটের কারেন্ট বের করব, তখন কিন্তু আমাদের এই ধরনের রুলস বা লজিক কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হবে। তো এই সমস্ত জায়গাগুলি কিন্তু প্রত্যেকটা খুব ভালো করে শিখতে হবে। এখানে কিন্তু কোনো রকম কনফিউশন রাখলে একেবারেই চলবে না। আচ্ছা, এরপরে আমরা আরও একটা ইম্পর্ট্যান্ট লজিক শিখব, সেটাই হলো সোর্স কনভার্সন। সোর্স কনভার্সন মূলত আমরা জানি যে যে কোনো সার্কিটে মূলত দুটো টাইপের সোর্স আমরা নর্মালি ইউজ করে থাকি। একটা তো ভোল্টেজ সোর্স, আর একটা মূলত কারেন্ট সোর্স। তো আমরা সার্কিট থিওরির কিছু রুলসের মধ্য দিয়ে আমরা খুব সহজেই কিন্তু যে কোনো একটা ভোল্টেজ সোর্সকে তার ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্সে কনভার্ট করে নিতে পারি। আবার যখন সার্কিটে কারেন্ট সোর্স থাকবে, সেটিকে কিন্তু তার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি। তো এখানে অবশ্যই কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেটা আমাদের জানতে হবে, যে একটা ভোল্টেজ সোর্সকে কিভাবে আমি তার ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্সে কনভার্ট করব, ঠিক একই রকমভাবে কারেন্ট সোর্সকে কিভাবে ভোল্টেজ সোর্স। তো প্রথমে যদি আমি দেখি যে একটা সার্কিট যেটি মূলত ভোল্টেজ সোর্স আছে, তো ভোল্টেজ সোর্স মূলত বলতে যেটা আমরা বুঝি যে এ আইডিয়াল ভোল্টেজ সোর্স উইথ দ্য সিরিজ রেজিস্ট্যান্স, দ্যাট ইজ দ্য ভোল্টেজ সোর্স। আমরা আগেই পড়েছি যে একটা ভোল্টেজ সোর্স বলতে দ্য কম্বিনেশন অফ আইডিয়াল ভোল্টেজ সোর্স উইথ দ্য ইন্টারনাল সিরিজ রেজিস্ট্যান্স, এইটি মিলিয়েই হয় একটা ভোল্টেজ সোর্স। তো তাকে যদি আমি তার ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্সে কনভার্ট করি, মানে আমি যদি এটাকে এইটায় আনতে চাই, তাহলে মূলত এর কারেন্ট ভ্যালু যেটি হবে সেটি হবে সিম্পলি ভি বাই আর। মানে আমার এখানে ভোল্টেজ সোর্সের ভি এর ভ্যালু যত থাকবে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্সকে দিয়ে যদি আমি ডিভিশন করি, তাহলে যে ভ্যালুটি দাঁড়াবে সেটি মূলত হবে কারেন্ট, এবং সেটিই হবে তার কারেন্ট সোর্সের ম্যাগনিটিউড। এবং সেক্ষেত্রে তার রেজিস্ট্যান্সটি সার্কিটে কিন্তু তার অ্যাক্রস দ্য প্যারালাল কিন্তু কানেকশন হবে। তার মানে আমার এখানে যদি ভি থাকে, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর যদি আমি আই যদি আমি বের করি, তার মানে তার ম্যাগনিটিউড হবে ভি বাই আর। আর যে রেজিস্ট্যান্সটি আমার সিরিজে কানেকশন ছিল, সেটি এখন এই কারেন্ট সোর্সের সাধারণত প্যারালালে কানেকশনটি থাকবে। মানে এর ভ্যালু যা হবে, এর ভ্যালু যেটি হবে সেটাই কিন্তু এখানে আমাকে বসাতে হবে। ঠিক একই রকমভাবে আরও একটা জিনিস, সেখানে কারেন্ট সোর্স যখন আমার আনতে হয়, তখন প্যারালালি এর একটা ডিরেকশন বা এর একটা অ্যারো বসাতে হবে। সেক্ষেত্রে কারেন্টের ডিরেকশন আমরা সাধারণত ভোল্টেজ সোর্সের পজিটিভ সাইড যেদিকে ছিল, আমি ঠিক সেই দিকেই সাধারণত এই জায়গাটার অ্যারোটা কিন্তু আমি বসাবো। মানে আমার অ্যারো ডিরেকশন হবে এই দিকেই। যদি আমার সোর্সের পজিটিভ ডিরেকশন এই দিকে এবং নেগেটিভটা এই দিকে থাকতো, তাহলে কিন্তু আমি অ্যারোটা ঠিক অপোজিটেই বসাতাম। কিন্তু যেহেতু আমার এখানে পজিটিভ এই দিকে আছে, সেহেতু আমি কিন্তু অ্যারোটা অ্যাক্রস দ্য পজিটিভ ডিরেকশনে কিন্তু আমি বসাবো। তো এটি মূলত গেল আমার ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স কনভার্সন। ঠিক একই রকমভাবে আমি কিন্তু কোনো একটা সার্কিটে যদি কারেন্ট সোর্স থাকে, তাহলে কিন্তু তাকে আমি কিন্তু তার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সেও কিন্তু কনভার্ট করে নিতে পারি। তো আমরা কি করব, যদি এটি একটি কারেন্ট সোর্স হয়, অবশ্যই কারেন্ট সোর্স মানে জানি যে এ কারেন্ট সোর্স ইজ দ্য আইডিয়াল কারেন্ট সোর্স উইথ দ্য প্যারালাল অফ ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো এটা একটা আইডিয়াল কারেন্ট সোর্স, তার সাথে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটি নর্মালি দ্য প্যারালালি কানেকশন। তো মূলত এইটি মিলিয়ে হলো একটি কারেন্ট সোর্স। তাকে যদি আমার ইকুইভ্যালেন্ট যদি আমার ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে হয়, তাহলে ওর ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সের ভোল্টেজের ভ্যালু হবে সিম্পলি আই ইন্টু আর। মানে এর আই যা থাকবে তার সঙ্গে আর মাল্টিপ্লিকেশন করলে যে ভ্যালুটি হবে সেটি হবে এর ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। আর এর যে প্যারালাল রেজিস্ট্যান্সটি ছিল, সেটি কিন্তু আমার এর সিরিজে উঠে আসবে। তো নর্মালি আর এটার যে ডিরেকশান ছিল, অ্যারোর যে ডিরেকশান ছিল, সেই ডিরেকশান ওয়েতে আমি কিন্তু ভোল্টেজ সোর্সের পজিটিভ সাইনটি বসাবো। তাহলে
যদি আমি একটা সিম্পলি ম্যাগনিটিউড দিয়ে বোঝাই, ধরে নিচ্ছি যে কোনো একটা কারেন্ট সোর্সের আই ভ্যালু ছিল 5 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স ছিল 2 ওহমস, তাহলে এর ইকুইভ্যালেন্ট আমার ভোল্টেজ সোর্স বের করলে হবে 10 ভোল্ট, আর এখানে হবে 2 ওহমস। তো আমরা যদি এটাকে আবার ঘুরিয়ে এই ভোল্টেজ সোর্সটাকেই ঘুরিয়ে যদি আমি এর ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্সেও পাই, তো আমরা এই ম্যাগনিটিউডগুলি পাবো। তো সার্কিট থিওরিতে মূলত সোর্স কনভার্সন আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটি আমাদের নর্মালি সার্কিট মিনিমাইজেশন বা আমাদের যখন নোড বা অ্যানালিসিস বা মেশ অ্যানালিসিস আমরা করব, তখন কিন্তু এই লজিকটি বহুবার আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। তো এই জিনিসটি কিন্তু আমাদেরকে পরিষ্কার ভালো করে জানতে হবে। এরপরে আরও একটা ইম্পর্টেন্ট মানে নর্মালি কনসেপ্ট আমাদের শিখতে হবে, দ্যাট ইজ দ্য সাইন কনভেনশন। তো সাইন কনভেনশন মূলত বলতে বোঝায় যে কোনো একটা সার্কিট, মূলত সেটিকে আমরা সাধারণত ক্লোজ লুপ হিসাবে ধরে থাকি। একটা ক্লোজ লুপ সার্কিটের মধ্যে মাল্টিপল সার্কিট এলিমেন্ট মূলত থাকে। এ নাম্বার অফ ভোল্টেজ সোর্স থাকতে পারে, এ নাম্বার অফ রেজিস্টার থাকতে পারে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ভোল্টেজ সোর্স বা রেজিস্ট্যান্সের মধ্যে যে ভোল্টেজ ড্রপ মূলত ঘটে থাকে, তো যখন আমরা তার ডিরেকশান বসাবো, মানে অ্যাকচুয়ালি ভোল্টেজ ড্রপটি পজিটিভ না নেগেটিভ, মানে এটা এনহ্যান্স করবে না রিডিউস করবে, সেটিকে বসানোর জন্য আমাদের একটা নির্দিষ্ট রুল আমরা ইউজ করে থাকি। তো সেই রুলটিকেই আমরা ধরে নেব সাইন কনভেনশন রুল। সার্কিট থিওরিতে সাইন কনভেনশনে কোনো রকম যদি প্রবলেম থাকে, সার্কিট থিওরিতে যদি সাইন কনভেনশনে যদি কনফিউশন থাকে, তাহলে কিন্তু কোনোভাবে এক্স্যাক্ট কারেন্ট কিন্তু তুমি পাবে না, এবং সেক্ষেত্রে এক্স্যাক্ট কারেন্ট যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু বাকি সমস্ত লজিক বা যে কোনো ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন কিন্তু আমার ওখান থেকে ভুল ম্যাগনিটিউডেই বেরিয়ে আসবে। তো সেক্ষেত্রে আমি এখানে একটা ছবি দিয়ে নর্মালি দেখতে পাচ্ছি যে এটা একটা কমপ্লিট ক্লোজ লুপ, একটা ক্লোজ লুপ সার্কিট। এর মধ্যে নর্মালি মাল্টিপল টাইপ অফ ভোল্টেজ সোর্স নর্মালি ইউজ হয়েছে। ইউ1 একটা ভোল্টেজ সোর্স, ই2 একটা ভোল্টেজ সোর্স, আর দেয়ার ইজ এ লট অফ রেজিস্টার, দেয়ার ইজ এ লট অফ রেজিস্টার্স। তো যখন আমার এই টোটাল লুপের ভোল্টেজ ইকুয়েশন বের করতে হবে, সেক্ষেত্রে আমি কার জন্য পজিটিভ কার জন্য নেগেটিভ বসাবো, সেটা কিন্তু আমাদেরকে পরিষ্কার আগে জানতে হবে। তো এটি বলার আগে আমাদের এখানে যেটি কমন কনভেনশনাল রুল আমরা নর্মালি ফলো করে থাকি, সেটা আগে একটু জেনে নেওয়া যাক। তো এখানে দেখা যাচ্ছে যে এটা একটা ভোল্টেজ সোর্স, যেখানে আমি এদিকটা নেগেটিভ এদিকটা পজিটিভ পোলারিটি যদি লাগাই, এবং এর মধ্যে কারেন্টের ডিরেকশান যদি টুয়ার্ডস পজিটিভ হয়, আবারও বলি, যদি কারেন্টের ডিরেকশান এই বরাবর থাকে, সেক্ষেত্রে কারেন্টের ডিরেকশান কি টুয়ার্ডস পজিটিভ, তাহলে কিন্তু এই সোর্সের ভোল্টেজটাকে আমরা নেব পজিটিভ ভোল্টেজ। পরের ছবিতে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে অ্যানাদার একটা ভোল্টেজ সোর্স লাগানো হয়েছে। সেক্ষেত্রে আমার কারেন্টের ডিরেকশান যদি এই বরাবর হয়ে থাকে, আমার কারেন্টের ডিরেকশানে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে কারেন্টের ডিরেকশান টুয়ার্ডস দ্য নেগেটিভ টার্মিনাল বা নেগেটিভ পোলারিটি অফ দ্য ভোল্টেজ সোর্স, তাহলে এক্ষেত্রে ভোল্টেজটাকে আমরা নেব নেগেটিভ পোলারিটিস বা নেগেটিভ ভোল্টেজ। খুব ভালো করে এই লজিকটি আমাকে বুঝতে হবে। আবারও বলি, যখন কোনো একটা ভোল্টেজ সোর্সের মধ্যে কারেন্ট ডিরেকশান টুয়ার্ডস পজিটিভ হবে, তখন আমার ভোল্টেজটাকে নেব পজিটিভ ভোল্টেজ। যখন আমি কোনো একটা ভোল্টেজ সোর্সের মধ্যে কারেন্টের ডিরেকশান যখন নেগেটিভ ডিরেকশানে থাকবে, তখন আমি তাকে নেব নেগেটিভ ভোল্টেজ বা ফল ইন ভোল্টেজ অর রাইজ ইন ভোল্টেজ। তো এটি তো গেল ভোল্টেজ সোর্সের জন্য। তাহলে সার্কিটে যখন রেজিস্ট্যান্স থাকবে, তখন কি নেব? মূলত রেজিস্ট্যান্সের আগে বা পরে পজিটিভ বা নেগেটিভ সাইন নর্মালি লাগানো থাকে না। যদি লাগানো না থাকে, তাহলে আমরা বাই ডিফল্ট এই চিহ্নটিকেই ধরে নেব যে আগে পজিটিভ শেষে নেগেটিভ, বা অলওয়েজ রেজিস্ট্যান্স আলটিমেটলি দ্য ভোল্টেজ ড্রপ করে, সেহেতু দ্য ফল ইন ভোল্টেজ। সেক্ষেত্রে আমার কারেন্টের ডিরেকশান সেম রুল, যদি টুয়ার্ডস নেগেটিভ হয়, তাহলে ফল ইন ভোল্টেজ, দ্যাট ইজ দ্য মাইনাস আই আর। যদি কোনো কারণে আমার কোনো রেজিস্টার
তার পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ বা ডিরেকশন যদি এইভাবে দেওয়া থাকে, পোলারিটি দেওয়া থাকে এবং কারেন্টের ডিরেকশন এইভাবে থাকে, এখানে একটু জিনিস বলে রাখা উচিত যে এখানে কিন্তু এই ছবিটা এই উপরের চিহ্নটা ভুল দেওয়া হয়েছে। কারেন্টের ডিরেকশন যদি আমার এইভাবে হয়, তো সেক্ষেত্রে কারেন্ট ইজ আলটিমেটলি টুয়ার্ডস দ্য পজিটিভ ডিরেকশন। সেক্ষেত্রে কিন্তু একমাত্র আমি এখানে নেব যে কারেন্ট আলটিমেটলি রাইজ ইন ভোল্টেজ। মূলত এইটি যতক্ষণ না এই রকম পোলারিটি কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে দেওয়া থাকবে, নর্মালি কোনোভাবেই রেজিস্ট্যান্স রাইজ ইন ভোল্টেজ নর্মালি হয় না, পসিবল না। সবসময় রেজিস্ট্যান্স মানেই ফল ইন ভোল্টেজ, মানে মাইনাস আই ইন্টু আর। যদি একমাত্র পজিটিভ দেওয়া থাকে এবং তার কারেন্টের ডিরেকশন এইভাবেই ইন্ডিকেট করা থাকে, তাহলেই টুয়ার্ডস পজিটিভ যাওয়ার জন্য একমাত্র এর ভোল্টেজটা রাইজ ইন ঘটবে, আদারওয়াইজ এটা কোনোভাবেই পসিবল নয়। তো আমি যদি সেই লজিক মেনটেন করে আমি যদি এইবার সার্কিটকে ভালো করে এই জায়গাটায় দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি কি যে এই সার্কিটে মূলত কারেন্টের ডিরেকশন আমার এইভাবে লাগানো হয়েছে, যেখানে বলা হয়েছে ডিরেকশন অফ কারেন্ট অফ ট্রাভেল। তো আমি মূলত সার্কিটকে এ পয়েন্ট বা এ নোড পয়েন্ট থেকে যদি স্টার্ট করি, তাহলে প্রথমেই আমার দেখা যাচ্ছে কি যে আই ইন্টু আর ওয়ান, দ্যাট ইজ দ্য ভোল্টেজ ড্রপ। তাহলে আমি এখানে অবশ্যই দেব মাইনাস আই ইন্টু আর ওয়ান, দেন এগেন মাইনাস আই ইন্টু আর টু, সেকেন্ড ভোল্টেজ ড্রপ মাইনাস আই ইন্টু আর টু। আচ্ছা, তারপরে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ভোল্টেজ সোর্স আছে, তার মধ্যে কারেন্ট টুয়ার্ডস দ্য নেগেটিভ ডিরেকশানে আছে, তার মানে আমি এটা দেব মাইনাস ই টু। তো অবশ্যই আমি এটা লাগাবো মাইনাস ই টু। তারপরে আমি এখানে দেখলাম কি যে আমার এখানে কারেন্টের ডিরেকশন নর্মালি এইভাবে যদি থাকে, এটি ভুল দিয়েছে, এখানে ছবিটি ভুল আছে, তার মানে এখানে হবে কি মাইনাস আই থ্রি আর থ্রি। তো অবশ্যই এটা আমি লাগাবো মাইনাস আই থ্রি আর থ্রি। এগেইন এখানটাতে আমার দেখছি যে কারেন্টের ডিরেকশন ই ওয়ান ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে টুয়ার্ডস পজিটিভ যেহেতু, তাহলে এখানে কিন্তু পজিটিভ যেহেতু ভোল্টেজ প্লাস ই ওয়ান হবে, যেহেতু কারেন্ট ডিরেকশন টুয়ার্ডস দ্য পজিটিভ ডিরেকশন অফ দ্য ভোল্টেজ সোর্স, তার মানে এটা হবে প্লাস ই ওয়ান। অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপ মাইনাস আই ফোর আর ফোর। তো দিস ভ্যালু। তো একটা কমপ্লিট লুপ সার্কিটের জন্য মূলত আমরা এই ইকুয়েশনটি নর্মালি ব্যবহার করে থাকি, যেখানে কিন্তু আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কারেন্টের ডিরেকশন কিন্তু আলাদা আলাদা আছে। ইন্ডিভিজুয়াল কারেন্টের ডিরেকশনের উপরে বেশ করে সাধারণত এখানে আমার প্রত্যেকটা ভোল্টেজ ড্রপ বা রাইজ, সেই অনুযায়ী কিন্তু আমাকে এখানে চিহ্নগুলি খুব ভেবেচিন্তে বসাতে হবে। এর মধ্যে কোনো একটি যদি ভুল হয়ে যায়, তাহলেই কিন্তু আমার টোটাল অ্যাকচুয়াল কারেন্টের ভ্যালু কিন্তু আমার ভুল আসবে। সেক্ষেত্রে আমার এই জায়গাটি কিন্তু খুব ভালো করে চিন্তা করে বসাতে হবে। এবং সার্কিট থিওরিতে সাইন কনভেনশন কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জায়গা। এটাতে কোনোভাবে যদি কনফিউশন থাকে, তাহলে কিন্তু আমার যে কোনো সার্কিট ক্যালকুলেশানে, তার কারেন্ট ক্যালকুলেশানে, তার ভোল্টেজ ক্যালকুলেশানে আমার কিন্তু রেজাল্ট মূলত ভুল আসবে। তো এরপরে আমাদের আর একটা কনসেপ্ট এখানে আমরা শিখব, সেটা হচ্ছে রিলেটিভ পোটেনশিয়াল। তো রিলেটিভ পোটেনশিয়াল মূলত আমরা যখন কোনো একটা সার্কিটকে আমরা বিভিন্ন নোড পয়েন্ট থেকে তার যদি ভোল্টেজের ভ্যালু যদি আমাকে বের করতে দেওয়া হয়, তো তখনই আমরা বলতে পারি যে রিলেটিভ কোনো একটা পয়েন্টের রেসপেক্টে আর একটা পয়েন্টের ভোল্টেজ কত। তো সেক্ষেত্রে আমি এখানে প্রথম যে ছবিটি দেখিয়েছি যে এ বি, যদি আমি সিম্পলি এখানে ভি এ বি বলি, তাহলে এটি ভোল্টেজটা হবে পজিটিভ 20 ভোল্ট। ঠিক একই রকমভাবে যদি আমি বলি যে ভিএসি, তাহলে কিন্তু ভোল্টেজটা আমি নিচ্ছি এই নোড পয়েন্ট থেকে এই নোড পয়েন্ট পর্যন্ত, সেক্ষেত্রে আমার দাঁড়ালো 20 ভোল্ট পজিটিভ, এগেইন পজিটিভ 30 ভোল্ট। তো সব মিলিয়ে দাঁড়ালো আমার 50 ভোল্ট। আমরা যদি সেকেন্ড পিকচারটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে ভিএবি মূলত এখানে আমার 20 ভোল্ট পজিটিভ,
ঠিক একই রকমভাবে ভিবিসি ভি আচ্ছা, এখানে যদি আমি ভিসিবি নিই তাহলে কিন্তু আমার দিতে হবে, যেহেতু সি পয়েন্টটা এখানে আছে -1, তাহলে আমি এটা দেব ভিসিবি হিসাবে, আমি নেব কিন্তু -30 ভোল্ট, -30 ভোল্ট। যদি রেফারেন্স আমি নিয়ে যদি কাজ করি, রেফারেন্স নিয়ে যদি আমি কাজ করি, যদি আমি ভিএসির ভ্যালু এখান থেকে বের করি, ভিএসি মানে আমার এই পয়েন্ট থেকে পুরো এই পয়েন্টের যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমি মেজার করি, তার মানে পজিটিভ নেগেটিভ, এটাও পজিটিভ নেগেটিভ, তার মানে আলটিমেটলি আমার কিন্তু এটাও দাঁড়াবে 50 ভোল্ট পজিটিভ ভোল্ট, 50 ভোল্ট পজিটিভ। থার্ড নাম্বার যে পিকচারটি আছে, এখানে কিন্তু আমি যদি রেফারেন্স পয়েন্টকে যদি বি হিসাবে নিই, তাহলে আমি কিন্তু বিএ যদি আমি বলি, ভিবিএ বলি, তাহলে কিন্তু এটা আমি নেব -20 ভোল্ট। এখান থেকে যদি আমি রেফারেন্স পয়েন্ট নিয়ে যদি আমি যে কোনো ভোল্টেজ মেজার করি, তার মানে এই জায়গাটার যদি ভোল্টেজ মেজার করি, তাহলে এটা দাঁড়াবে কিন্তু -20 ভোল্ট। ঠিক একই রকমভাবে ভিবিসি যদি আমি নেই, তাহলে কিন্তু এটা দাঁড়াবে +30 ভোল্ট। তো সার্কিট থিওরিতে আমার রেফারেন্স পয়েন্ট একটা খুব ইম্পর্টেন্ট। আমি সেই কোন জায়গায় পার্টিকুলারলি রেফারেন্স নিয়ে আমি তার ভোল্টেজ মেজারমেন্ট করছি এবং তার পোলারিটি ডিরেকশান কি আছে, সেটা কিন্তু আমাকে খুব ভালো করে আগে ক্যালকুলেশন করে দেখে নিতে হবে। তো এখানে আমি কনজিকিউটিভলি আরও একটা পিকচার এখানে আমি লাগিয়েছি, যেটিতে আমি দেখিয়েছি যে মাল্টিপল ভোল্টেজ সোর্স যখন নর্মালি সিরিজ ওয়েতে কানেকশান থাকে এবং কোনো একটা রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে যে কোনো পয়েন্টের আমি যদি ভোল্টেজ মেজার করি, তাহলে ভোল্টেজের ভ্যালু কি দাঁড়াবে। তো এখানে সিম্পলি আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি তো ভিএবি নেই, ভিএবি মাল্টিমিটারে ভোল্টেজ যদি মেজার করি, তাহলে আমি পাবো +12 ভোল্ট, +12 ভোল্ট। কিন্তু যখন আমি ভিএসি নেব, তখন কিন্তু ভোল্টেজটার মধ্যে আমার দুটো ভোল্টেজ সোর্স সিরিজে আসছে, কিন্তু তারা আবার ডিফারেন্ট পোলারিটিতে আছে। তো এক্ষেত্রে আমার দাঁড়াবে +12 ভোল্ট -6 ভোল্ট। তো সব মিলিয়ে আমি ভিএসির ভ্যালু যেটা আমার ফাইনালি পাবো, সেটা কিন্তু +6 ভোল্ট, +6 ভোল্ট। ঠিক একই রকমভাবে আমি যদি ভিএডি নেই, ভিএডির ক্যালকুলেশন করি, তাহলে আমার +12 ভোল্ট, আমি রেফারেন্সটা কিন্তু এ থেকে নিয়েছি, এটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। +12 ভোল্ট -6 ভোল্ট অ্যান্ড +8 ভোল্ট। তো এটা নিয়ে যদি আমি ফাইনাল ক্যালকুলেশন করি, তার মানে এটাতে আমি ফাইনালি পাবো +14 ভোল্ট। তো ঠিক এই রকমভাবে রেফারেন্স পয়েন্টকে নিয়ে আমি কিন্তু যে কোনো নাম্বার অফ ভোল্টেজ সোর্স যদি আমার পরস্পরের সার্কিটের সঙ্গে সিরিজ ওয়েতে কানেকশন থাকে, তাহলে কিন্তু আমি খুব সহজেই এখান থেকে বের করে দিতে পারবো। কিন্তু এক্ষেত্রে আমার রেফারেন্স পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এটাও আমাকে ভালো করে কনসেন্ট্রেট করতে হবে সার্কিট থিওরি যখন আমি প্রবলেমগুলি করব। লাস্ট আর একটা বিষয় নিয়ে আমি একটুখানি বলবো, যদিও এটি আমরা অঙ্ক বা ম্যাথামেটিক্স যখন আমরা করব, তখন এই জায়গাগুলি আমাদের কাছে খুব বেশি ক্লিয়ার হবে। তাও একটু আমি বলে রাখি যে নর্মালি সার্কিট থিওরিতে যখন আমি বিভিন্ন সোর্স নিয়ে কাজ করব, সেখানে আমরা সাধারণত দুটো টাইপের সোর্স পেয়ে থাকবো, একটা তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর একটা ডিপেন্ডেন্ট সোর্স। তো মূলত ইন্ডিপেন্ডেন্ট সোর্সের মধ্যে আমরা দুটো টাইপের সোর্স দেখব, একটা তো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আর একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে সাধারণত আমরা ঠিক এই রকমভাবে আকারে দেখাবো। তো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ বা কারেন্ট সোর্স বলতে মূলত এটাই বোঝায় যে যখন সার্কিটে কোনো একটা ভোল্টেজ সোর্স সার্কিটের অন্য কোনো প্যারামিটারের উপরে ডিপেন্ড করে না, সিম্পলি সার্কিটের ভোল্টেজ বা কারেন্টের মান ওই সোর্স থেকে ইনফাইনাইট টাইমে ওই ভ্যালুতেই পাওয়া যাবে, তাকে আমরা বলবো যে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ বা কারেন্ট সোর্স। সেক্ষেত্রে এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, সে 10 ভোল্ট, 100 ভোল্ট, যেটা একেবারে ইন্ডিপেন্ডেন্ট একটা ম্যাগনিটিউড, যেটি কিন্তু সার্কিটের অন্য কোনো প্যারামিটারের উপরে ডিপেন্ড করবে না। তো সেটাকেই আমরা বলছি যে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ঠিক একই রকমভাবে এখানেও আমরা এরকম পাবো যে 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, তো ইন্ডিপেন্ডেন্টলি এক একটা কারেন্ট সোর্সের ভ্যালু।
তো এটা নর্মালি আমাদের 90% ম্যাথামেটিক্সে আমরা এই ধরনের সোর্স পাবো, কিন্তু কখনো কখনো আমরা ডিপেন্ডেন্ট সোর্স নিয়েও আমাদের কাজ করতে হবে। তো ডিপেন্ডেন্ট সোর্স বলতে মূলত আমরা কি বুঝি, যে সার্কিটে যখন কোনো একটা সোর্স সার্কিটের অন্য কোনো একটা প্যারামিটারের উপরে তার ম্যাগনিটিউড ডিপেন্ড করে, তাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট সোর্স। তো এখানে আমি চারটে টাইপের ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে দেখিয়েছি। একটা তো ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স অ্যান্ড কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো প্রত্যেকটাই ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স কোনো না কোনোভাবে অন্য কারোর উপরে ডিপেন্ড করে আছে। তো এখানে যদি প্রথমটাই আমি দেখি ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তো মূলত এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে ভোল্টেজ সোর্স, যেটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের পিকচার, মূলত ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স অলওয়েজ এইভাবে ড্র করা হয়ে থাকে। সে কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স যাই হোক না কেন, যদি এটা ভোল্টেজ সোর্স হয় এর আগে একটা করে পোলারিটি সাইন থাকে, আর যদি এটা কারেন্ট সোর্স হয় মূলত তার মধ্যে একটা কারেন্টের ডিরেকশন দেওয়া থাকে। তো এটাই ডিফারেন্স, আদারওয়াইজ দুটোর ক্ষেত্রেই চিহ্নটা অলওয়েজ এইরকম হয়ে থাকবে। এক্ষেত্রে দেখো আমি যখন ভোল্টেজ সোর্সকে দেখিয়েছি ভোল্টেজ ডিপেন্ডেন্ট, তো এখানে দেখো এ ভি লেখা হয়েছে। তো এখানে এ নর্মালি এ ইজ এ কনস্ট্যান্ট প্যারামিটার, এর একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট, সে যে কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু হতে পারে, সাপোজ 2 3 4 যাই কিছু হতে পারে, এটা কনস্ট্যান্ট। কিন্তু এই যে ভি, এইটা কিন্তু এই রকম কোনো একটা জায়গার ভোল্টেজের উপরে ডিপেন্ড করে আছে, যেটা আমরা সার্কিট যখন প্রবলেম করব তখন দেখব যে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স মানে এই ভোল্টেজটা যেটা একটা কনস্ট্যান্ট প্যারামিটারের সঙ্গে আমার মাল্টিপ্লিকেশানে আছে, তো এই ভোল্টেজ প্যারামিটারটি সার্কিটের কোনো একটি জায়গার পার্টিকুলার ভোল্টেজের উপরে কিন্তু ডিপেন্ড করেই আছে। তো এই জন্যেই কিন্তু এখানে বলা হয়েছে যে ইট ইজ দ্য ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ঠিক একই রকমভাবে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের ক্ষেত্রেও তাই। দেখা যাচ্ছে যে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, যেটা একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট প্যারামিটার আর এর সঙ্গে আই মাল্টিপ্লিকেশানে আছে। তো আর ইজ নর্মালি দ্য কনস্ট্যান্ট, কিন্তু আই মূলত সার্কিটের কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট, তো যেটির ম্যাগনিটিউড এই ভোল্টেজ সোর্সের সাথে ডিপেন্ডেন্ট করাই আছে। তার মানে কি, এই জায়গার ভ্যালু কত দাঁড়াবে সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে এই ব্রাঞ্চে কত কারেন্ট ফ্লো হবে তার উপরে। তো সেই জন্যে একে বলা হয়েছে যে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তো ঠিক সেম একই রকমভাবে আমার ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সও সেম লজিক অ্যাপ্লিকেবল, আর কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সেও সেম লজিক অ্যাপ্লিকেবল। মূলত সার্কিট থিওরির যখন আমরা প্রবলেম নিয়ে বৃহৎ আলোচনা করব, ইন্ডিভিজুয়াল প্রবলেমগুলি নিয়ে আমরা কথা বলবো, তখন আমরা এই ধরনের সার্কিট নিয়ে প্রচুর কাজ করব। তো সেই সময় আশা করি এই জায়গাগুলি খুব ভালো করে ক্লিয়ার হবে। তো আমার সার্কিট থিওরি বেসিক পর্বে আমার মূলত এই জায়গাটুখানি আলোচনা করার ছিল। এই জায়গাটাই সার্কিট থিওরির একেবারে বেসিক। এছাড়াও আরও কিছু বেসিক তথ্য আছে, কিছু রুলস যেমন আছে, যেমন আমার সার্কিট মিনিমাইজেশনের কিছু রুলস আছে, সার্কিটের নোড অ্যানালিসিস আছে, মেশ অ্যানালিসিস আছে। সেক্ষেত্রে নোড অ্যানালিসিসে আমরা কোন ধরনের টেকনিক ইউজ করব, মেশ অ্যানালিসিসে কোন ধরনের টেকনিক ইউজ করব, সেগুলির জন্য আমি আলাদা আলাদা লেকচার অবশ্যই দেখাবো। কিন্তু এই জায়গাগুলি মূলত সার্কিট থিওরির একেবারে বেসিক জায়গা, যেখানে প্রত্যেকটা সার্কিট থিওরির বেসিক প্রবলেমগুলি এই লজিকগুলির উপরই ডিপেন্ড করে থাকে। তো এই জায়গাগুলি খুব ভালো করে পড়তে থাকো, বারবার দেখতে থাকো সার্কিটের এই ভিডিওটি। যদি কোনো ভালো বইয়ের রেফারেন্স নিতে চাও, তাহলে আমি প্রথমেই বলেছি যে সার্কিট থিওরি এই চক্রবর্তীর বই পড়লেই হবে। বইটি যে কোনোভাবে কালেক্ট করে নিজের মধ্যে বারবার দেখতে থাকো, তাহলে কিন্তু ওভারঅল প্রিপারেশন কিন্তু হতে থাকবে। আর আরও একটা জিনিস এখানে বলার, যে সার্কিট থিওরি থেকে নর্মালি প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে মূলত 5 6 7 কখনো কখনো 15 নম্বর পর্যন্ত এক্সামে আসতে পারে। সেহেতু এই জায়গাটি কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, এবং এটি পুরোটাই নিউমেরিক্যাল, প্রত্যেকটাই ম্যাথামেটিক্স থেকেই অঙ্ক হবে। সার্কিট থিওরিতে মূলত ম্যাথামেটিক্স, সেহেতু ম্যাথামেটিক্স পোর্শনটাই আমাদের মেন কনসেন্ট্রেট করতে হবে। কিন্তু যেহেতু ম্যাথামেটিক্স করার আগে আমাদের এই রুলসগুলো জানা ভীষণ রকম দরকার, সেহেতু এই রুলসগুলি কিন্তু
তোমাকে জেনেই ম্যাথামেটিক্স করতে হবে। আমরা ভবিষ্যতে সার্কিট থিওরি রিগার্ডিং যে প্রবলেমগুলি করব বা এমসিকিউ করব, সেখানে কিন্তু আমরা এই রুলগুলি বহুবার লাগাবো, তখন কিন্তু আশা করি আর বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। তো ওকে, আমার আজকের ভিডিও লেকচার পর্বে এইটুখানি ছিল। তোমরা এটি দেখতে থাকো, নিজেদের মধ্যে শেয়ার করো, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা কম্পিটিটিভ প্রিপারেশনের সঙ্গে আছে তাদের মধ্যে শেয়ার করো। এবং হ্যাঁ, অবশ্যই আমার যে গ্রুপটি বানানো হয়েছে, যেখানে আমি এখানে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দিয়েছি সেটি আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওখানে কিন্তু জয়েন করো, যেখানে আমরা কিন্তু ভাস্ট কম্পিটিটিভ রিগার্ডিং এমসিকিউ, সমস্ত অনলাইন এক্সাম এবং আদার্স কোশ্চেন ডিসকাশন আমরা কিন্তু ওখানে কিন্তু খুব সহজেই করছি, তোমরাও এর মধ্যে করতে পারো। ওকে, থ্যাংক ইউ।